সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব পদার্থের গঠন থেকে যে বিগত BCS প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো চলুন প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে 40তম BCS এর একটি প্রশ্ন, যেখানে ক্লোরিনের যে ভর সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া আছে, আমাকে বের করতে হবে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যার যে সূত্রটি জানি, আমরা আগে সূত্রটি লিখে নিই যে ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন ভর সংখ্যার জন্য আমরা এই সূত্রটি জানি। তাহলে আমার এই 35 হচ্ছে আমার যে ভর সংখ্যা, আর আমার এটি 17 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে আমার 17 প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, আমরা কি পেয়ে যাব? আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে নিউটন সংখ্যা হবে আমার 35 মাইনাস 70। তাহলে আমার নিউটন সংখ্যা হবে 18। তো চলুন সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 18। তাহলে ক্লোরিন 3570, যার হচ্ছে ভর সংখ্যা 35 আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এই মৌলের নিউটন সংখ্যা আমরা পেলাম 18। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি 40তম BCS এর একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে নিম্নের কোনটি সত্য নয়। আর যে কথাগুলো দেওয়া আছে আমরা একটু দেখে নিই। পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। দ্বিতীয়ত বলা হয়েছে প্রোটন ধনাত্মক আধানযুক্ত। তৃতীয়ত বলা হয়েছে যে ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। আর 4 নম্বরে যেটি বলা হয়েছে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আচ্ছা, আমরা জানি যে মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। আর স্থায়ী মূল কণিকা 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন তাদের অবস্থান যদি আমরা নির্ণয় করি, খেয়াল করুন, আমরা জানি এটা হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্র, যেটা নিউক্লিয়াস, আর তার বাইরে থাকে কক্ষপথ। এখন এই নিউক্লিয়াসে কে কে অবস্থান করে? নিউক্লিয়াস হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন, যেটি থাকছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন। আর বাইরের দিকে যে কক্ষপথ আছে, এই কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি কেন্দ্রে অবস্থান করছে বা নিউক্লিয়াসে অবস্থান করছে? না, ইলেকট্রন অবস্থান করছে তার যে কক্ষপথ আছে। তাহলে 4 নম্বর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের ভিতর থাকছে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমার 4 নম্বর উক্তিটি কি সঠিক? নয়, সঠিক নয়। তাহলে আমরা সঠিক উত্তর হবে যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। এটি হচ্ছে ভুল কথা, যে উক্তিটি সত্য নয়। আর আমরা জানি ইলেকট্রন অবস্থান করে কক্ষপথে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। আশা করি আপনারা ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে 35তম BCS যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, বলা হয়েছে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি কি? যুক্ত অবস্থার চাইতে কম, যুক্ত অবস্থার চাইতে অধিক, যুক্ত অবস্থার সমান, নাকি কোনোটি নয়? তো আমরা জানি সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে যুক্ত অবস্থার চাইতে অধিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে 34তম ও 24তম BCS এর একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে। আমরা একটু আগেও এর ব্যাখ্যাটি দেখিয়েছি, তারপর আমরা আরেকবার এর ব্যাখ্যাটি দেখি। আমরা যদি এখানে যে পরমাণুর যে নিউক্লিয়াস আর তার বাইরের দিকে থাকে যে কক্ষপথ, এই নিউক্লিয়াসে অবস্থান করে কে? নিউক্লিয়াসে অবস্থান করে নিউট্রন প্লাস প্রোটন, যেটি নিউক্লিয়াসে অবস্থান করে। আর তার এই যে বাইরের যে কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে অবস্থান করে ইলেকট্রন। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি নিউক্লিয়াস, তার নিউক্লিয়াসে অবস্থান করছে নিউট্রন আর হচ্ছে প্রোটন। তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে? চলুন দেখে নিই যে নিউট্রন এবং প্রোটন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। আর যদি বলতো যে বাইরে, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে, তখন সঠিক উত্তর হতো ইলেকট্রন। আশা করি বুঝতে পেরেছেন। আর মনে রাখবেন যে এই তিনটি হচ্ছে স্থায়ী মৌল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটিকে বলে স্থায়ী মৌল কণিকা।
সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 31 BCS এর যে কোশ্চেন, সেখানে বলা হয়েছে আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক। তো আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই সম্পর্কিত তথ্য কিন্তু বিস্তারিত পড়ে এসেছি। তো আশা করি এখানে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। চলুন আমরা দেখে নেই যে আইসোটোপ, টোপ লিখতে কি আছে, প আছে। তা প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। তাহলে যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা এখান থেকে কোন উত্তরটি নিতে পারি যে প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তাহলে আমরা দেখে নিই কোন উত্তরটি সঠিক, যে প্রোটন সংখ্যা সমান থাকে, ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তখন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। মনে রাখবেন আইসোটোপ লিখতে প আছে, আপনি মনে রাখতে পারেন শেষের অক্ষরটি যেহেতু প, প্রোটন সংখ্যা সমান, বাকি সব ভিন্ন, তারাই হচ্ছে পরস্পরের আইসোটোপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে 24তম BCS এর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে পরমাণু চার্জ নিরপেক্ষ, তার কারণ কি। খেয়াল করুন, আমরা একটু আগে দেখে এসেছি যে পরমাণুর যে কেন্দ্র, তার চারদিকে থাকে কক্ষপথ, আর এই কেন্দ্রে থাকে নিউট্রন আর হচ্ছে প্রোটন, নিউট্রন প্লাস হচ্ছে প্রোটন। আর যে তার বাইরের যে কক্ষপথ, এখানে থাকছে ইলেকট্রন। এখন খেয়াল করেন, ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট, অর্থাৎ তার চার্জ হচ্ছে ঋণাত্মক, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউট্রন হচ্ছে তার কোনো চার্জ নেই। এখন তার যে বাইরের যে কক্ষপথ, এখানে যেই কতটি ইলেকট্রন থাকছে, তার কেন্দ্রে ঠিক ততটি প্রোটন থাকছে। খেয়াল করুন আবার, যে তার বাইরের যে কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি, এই কক্ষপথে ঠিক যতটি ইলেকট্রন থাকবে, তার এই যে কেন্দ্রে যে প্রোটন থাকতেছে, এই ঠিক প্রোটনও ততটি থাকবে। আর এটি ধনাত্মক আর এটি ঋণাত্মক হওয়ার কারণে তারা পরস্পর জিরো হয়ে যাবে। তাই জন্য পরমাণুর কেন্দ্র কি থাকবে, পরমাণু। তাহলে পরমাণুর চার্জ কি হবে, পরমাণুর চার্জ হবে নিরপেক্ষ। তাহলে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকার কারণে আর তাদের চার্জ পরস্পরের বিপরীত হওয়ার কারণে যে পরমাণুর চার্জ কি হয়, নিরপেক্ষ হয়। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে 24তম BCS যেটি বাতিল হয়েছিল, সেখানে একটি প্রশ্ন হয়েছিল যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। এই পারমাণবিক সংখ্যাগুলো বা প্রোটন সংখ্যাগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। তো আমরা দেখে নিই তার পারমাণবিক সংখ্যা কত। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে 23তম BCS এর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে কি বলে, কি আইসোটোপ বলে, নাকি আইসোমার বলে, আইসোটোন বলে, নাকি আইসোবার বলে। অর্থাৎ অ্যাটমিক সংখ্যা মানে কি, মনে রাখবেন অ্যাটমিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা যেটিকে বলে পারমাণবিক বা পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যদি সমান হয়, আমার প্রোটন লিখতে কি আছে, প আছে, আর কি লিখতে প আসে, যে আইসোটোপ লিখতেও কিন্তু প আসে। তাহলে প প মিলে গেল, তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তর হবে আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। অথবা অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তখন তাদেরকে কি বলে, তাদেরকে আইসোটোপ বলে। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটি 22তম BCS এর একটি প্রশ্ন, বলা হয়েছে নিউট্রন আবিষ্কার করেন কে। আমরা জানি স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আমরা ধাপে ধাপে তিনজন আবিষ্কার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লিখে নিচ্ছি ইলেকট্রন, ইলেকট্রন, দ্বিতীয় হচ্ছে প্রোটন, আর সর্বশেষ হচ্ছে নিউট্রন। তাহলে ইলেকট্রনের আবিষ্কার হচ্ছেন থমসন, বিজ্ঞানী থমসন, আর প্রোটন রাদারফোর্ড, আর নিউটনের আবিষ্কার হচ্ছে চ্যাডউইক। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছেন থমসন, প্রোটনের আবিষ্কারক হচ্ছেন রাদারফোর্ড, আর নিউট্রনের আবিষ্কারক হচ্ছেন চ্যাডউইক। তাহলে আমার এখানে বলা হয়েছে নিউটনের আবিষ্কার করেন কে, নিউটন আবিষ্কার করেন কে। চলুন দেখে নেই, চ্যাডউইক হচ্ছেন নিউটন আবিষ্কার করেন। আর সাথে সাথে আপনারা বাকি দুইটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে ইলেকট্রনের আবিষ্কারক কে এবং প্রোটনের আবিষ্কারক কে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটি 22তম ও 12তম BCS এর একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছিল যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে। খেয়াল করুন, নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? আমার এখানে বলা হয়েছে নিউট্রন সংখ্যা সমান। খেয়াল করুন, নিউট্রন সংখ্যার কথা বলা হয়েছে, নিউট্রন সংখ্যা সমান বলা হয়েছে। তাহলে নিউট্রন লিখতে আমার কি আসে? নিউট্রন লিখতে দন্ত ন আসে। তাহলে আমার এখানে কোনটি লিখতে দন্ত ন আসে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোমার? খেয়াল করুন, এই যে আমার এখানে ন পাচ্ছি, তার মানে নিউট্রন সংখ্যা লিখতেও ন, আইসোটোনের শেষও ন আছে। তাহলে যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোন। আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল করুন, আইসোটোপ, আইসোবার, আইসোমার, এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় একটি BCS এ দেখছেন যে আসছে, কিন্তু তার জন্য আপনাদেরকে এই আইসোটোপ, আইসোটোন, আইসোবার এটি গুরুত্ব দিয়ে শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও দেখতে পাচ্ছি যে 21তম BCS এর একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, সেগুলোকে বলা হয় কি বলা হয়? আমার এখানে বলা হচ্ছে প্রোটন সংখ্যা। খেয়াল করুন, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বলা হয়েছে সমান। এখন খেয়াল করুন, প্রোটন সংখ্যা যেহেতু প আসছে, আমার এখান থেকে প কোথায় পাচ্ছি? আমরা সর্বশেষে আমরা এখানে প পাচ্ছি আইসোটোপে। তাহলে প এর সাথে প যদি মিলে যায়, তখন আমার সঠিক উত্তর দাঁড়াবে আইসোটোপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, সেগুলিকে বলা হয় আইসোটোপ। আশা করি বুঝতে পেরেছেন। তাই জন্য আমি আবারও বলবো, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার, তিনটি খুব গুরুত্ব দিয়ে শেষ করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেটি 14তম ও 11তম BCS এর একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, খেয়াল করুন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? খেয়াল করুন, এখানে আমার সঠিক উত্তর কোনটি হবে? অণু হবে নাকি পরমাণু হবে, ইলেকট্রন হবে নাকি প্রোটন হবে? খেয়াল করুন, আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় পরমাণু, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলে অণু। খেয়াল করুন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলে পরমাণু, আর যারা করে না তাদেরকে বলা হয় অণু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থের গঠন থেকে যে বিগত BCS প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, আমরা সেটি ব্যাখ্যা সহকারে সমাধান দেখলাম। আশা করি আপনারা সকল ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছেন এবং খুব সোজাভাবে আপনারা আয়ত্ত করতে পেরেছেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ সকলকে।